আসসালামু আলাইকুম। ন্যারেশন কিন্তু একদম সহজ একটা টপিক। তোমরা যদি জাস্ট আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তোমরা কিন্তু একদম ইজিলি ভাবে ন্যারেশন সলভ করতে পারবা। দেখো এখানে কি বলেছে ভাইয়ারা, এখানে বলেছে রিপোর্টিং ভার্ব। আমাদের ন্যারেশন পারার জন্য আমাদের কি কি জানতে হবে এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। দেখো এখানে দেওয়া আছে আমাকে রিপোর্টিং ভার্ব জানতে হবে এবং কি জানতে হবে রিপোর্টেড স্পেস। রিপোর্টেড স্পেস কিন্তু জানতে হবে। রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পেস কোনটা, আমরা একদম সহজভাবে সিম্পল ভাবে শিখে ফেলবো। এরপরে কি জানতে হবে অ্যাসার্টিভ, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট তোমার জন্য। ইন্টারগেটিভ তোমার হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই সেন্টেন্সগুলো আমাকে কিন্তু জানতে হবে। টেন্স তো মাস্ট বি জানতে হবে। টেন্স হচ্ছে কি বেস একটা জিনিস। এরপর কি জানতে হবে পার্সন জানতে হবে তোমাকে। এরপরে সাবজেক্টের যে তিনটা ফর্ম আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, এই ফর্মগুলোকে আমাকে জানতে হবে। এরপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে আমাকে আইডিয়া রাখতে হবে। সো তোমরা সবাই আমার এই ভিডিওটার সাথে লেগে থাকো, আমি তোমাদেরকে ন্যারেশন একদম ফানি ফানি করে দিব। এবং এর সাথে থাকতেছে বোর্ড কোশ্চেন সলভ এবং শীর্ষ পর্যায়ের যেই স্কুলগুলো আছে সেই স্কুলগুলা বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো, একদম পানি পানি করে দিব ন্যারেশন। এখানে দেওয়া আছে কি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পেস, এই দুইটা জিনিস কিন্তু আমাকে মাস্ট বি ভালো করে জানতে হবে। রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পেস কোনটা। আচ্ছা আমি যদি এখন তোমাকে বলি রহিম আমাকে বলেছে সে স্কুলে গিয়েছিল। রহিম আমাকে বলেছে সে স্কুলে গিয়েছিল, তার মানে এখানে মূল কথা কোনটা ভাইয়া বলো তো? সে স্কুলে গিয়েছিল, এটা কিন্তু হচ্ছে মূল কথা। এটা তার মানে যেটা মূল কথা থাকবে সেটা রিপোর্টেড স্পেস, এটা মূল কথা থাকবে সেটা রিপোর্টেড স্পেস। সাপোজ আমি তোমাকে বলতে পারি টিচার আমাকে বলেছে আমি কেন স্কুলে আসিনি, তাহলে টিচার আমাকে বলেছে এটা ভার্ব, একটা ভার্ব। আর স্পেস মানে মূল কথা, মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে কি যে আমি কেন স্কুলে আসিনি, এটা হয়েছে কি আমার রিপোর্টেড স্পেস, মানে এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আরো সহজভাবে চেনার উপায় হচ্ছে এখন এই যে এখানে যেটা হচ্ছে ইনভার্টেড কোমা আছে, এই ইনভার্টেড কোমা দ্বারা যেটা আবদ্ধ থাকবে সেটাই হচ্ছে আমার রিপোর্টেড স্পেস, মানে সেটাই হচ্ছে আমার মূল বক্তব্য। এই জিনিসটা এখানে জাস্ট শিখতে হবে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পেস। এখানে আহামরি এত সময় নষ্ট করার দরকার নেই ভাইয়া, এখানে তুমি জাস্ট একটু আইডিয়া নিবে যেটা ইনভার্টেড কোমার মাঝখানে থাকবে সেটাই রিপোর্টেড স্পেস। এখানে তেমন সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা নেক্সট পেজে যাব। এখানে দেওয়া আছে কি, দাঁড়াও একটু ওয়েট, কি বলছে প্রথমে দেওয়া আছে অ্যাসার্টিভ। এই অ্যাসার্টিভ কোনগুলা, যেগুলা বাস্তব জীবনে আমাদের সাথে কার্যক্রম হয়। যেমন আমি ভাত খাইতেছি, আমি স্কুলে যাইতেছি, আমি হাঁটতেছি বা আমি খাচ্ছি, মানে স্বাভাবিকভাবে যে কথাগুলো আমরা বলি এটাই হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি হচ্ছে এটা বাংলাতে বুঝলাম, যে বাংলাতে হচ্ছে এখানে কোনো বাধা থাকবে না, কোনো বিপত্তি থাকবে না, স্বাভাবিকভাবে যে সেন্টেন্সগুলো বর্ণনা করা হবে এখানে কি কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট। যেমন আমি বললাম আমি স্কুলে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু স্কুল, তাহলে আই এম গোয়িং টু স্কুল, তাহলে আই এম গোয়িং টু স্কুলের এখানে আমরা যদি লিখি আই এম গোয়িং টু স্কুল। আচ্ছা এখন এখানে যদি তোমরা লক্ষ্য করো এটা কি আমার, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ঠিক আছে, আমি বলছি কি ভার্ব। এখন এখানে দুইটা ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে কি মেইন ভার্ব। এখন ভার্ব বলতে এখানে দুইটাই বুঝেছি, এখানে অক্সিলারি ভার্বটা যুক্ত করতে পারি, এটা হচ্ছে কি মূল ভার্ব, এটা হচ্ছে কি আমার মূল ভার্ব, আর এটা কি আমার অবজেক্ট। তার মানে কোনো একটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি এগুলো থাকে, কোনো কথা নাই ভাইয়া, কোনো কথা নেই, সরাসরি আমি কি লিখে দেব, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে ওকে ওকে। আচ্ছা এরপরে আমরা যদি হচ্ছে নিচে যদি এখানে লক্ষ্য করি, ভালো করে মনোযোগ দিয়ে মাথায় নেবে। এখন কি বলছে অক্সিলারি ভার্ব ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ আমরা তো জানি ইন্টারগেটিভ কি কি হয়। তোমার হচ্ছে সাপোজ ধরো হচ্ছে এম ই আর, এরপরে কি আছে, এরপরে আছে অস ওয়ার, এরপরে কি আছে ভাইয়া হ্যাভ হ্যাজ, এরপরে কি আছে ভাইয়া ডু ডাস ডিড, এরপরে কি আছে ভাইয়া আর কি আছে, আর কি আছে অ্যামিজার অজয় হ্যাভ হ্যাজ হ্যাড। এরপরে আছে কি মডেল ভার্ব। মডেল ভার্ব কি আছে বলো তো ভাইয়ারা, ক্যান, তারপরে আছে কি কুড, শ্যাল, শুড, মে, মাইট ইত্যাদি অনেক কিছু আছে। এখন দেখো আমি তোমাদেরকে জাস্ট এখানে যা লিখছি, এই যে যে শব্দগুলো লিখছি আমি এখানে, যে শব্দগুলো আমি তোমাদের এখানে লিখছি, এই শব্দগুলো যদি শুরুতে থাকে, কি বলছি এই শব্দগুলো শুরুতে থাকলে কোনো কথা নাই, এটা ইন্টারগেটিভ। শুরুতে থাকলে ইন্টারগেটিভ, একদম সহজভাবে শেখার উপায়, শুরুতে থাকলেই ইন্টারগেটিভ মাথায় থাকবে। আমি যদি বলি আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো, আর ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছো, মানে শুরুতে যদি হচ্ছে তোমার এই অক্সিলারি ভার্ব থাকে প্রশ্নবোধক অর্থ আসবে। কি অর্থ আসবে, প্রশ্নবোধক অর্থ আসবে। এরপরে আরো একটা আছে ইন্টারগেটিভ চেনার জন্য, আমরা সাপোজ যদি এখানে লিখি ডাব্লিউ ইজ কোশ্চেন,
এই ডাব্লিউ আর এইচ কোশ্চেন দ্বারা যদি শুরুতে থাকে তাহলে এটা কি হবে, ইন্টারগেটিভ হবে। কোনো কথা নাই, ইন্টারগেটিভ। যেমন আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, মানে এরকম ডাব্লিউ এইচ কোশ্চেন দ্বারা যত ধরনের মানে প্রশ্ন আসুক না কেন সেটা ইন্টারগেটিভ। কোনো কথা হবে না, ইন্টারগেটিভ। ওকে ওকে, বুঝতে পারছো? এরপরে দেখো ইম্পারেটিভ কি আছে, ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি হবে, ভার্ব দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শুরু হবে। ভার্ব কি, ওপেন দ্য ডোর, তাহলে ওপেন কি, ভার্ব। ওপেন দ্য, আমরা যদি এখানে লিখি ওপেন দি ডোর, তাহলে কি দ্বারা শুরু হয়েছে ভাইয়া, কি দ্বারা বলো বলো বলো, এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, কোনো কথা নেই। এরপরে আমরা যদি আরো বলি গো টু দি মার্কেট, বাজারে যাও, তাহলে কি দ্বারা শুরু হলো, ভার্ব দ্বারা শুরু হয়েছে। স্পিক ট্রুথ মানে সর্বদা সত্য, না অলওয়েজ স্পিক ট্রুথ, সর্বদা সত্য কথা বলো, ঠিক আছে। আর স্পিক ট্রুথ সত্য কথা বলো, এটাও হবে, ঠিক আছে। তার মানে ভার্ব দ্বারা যদি শুরু হয় সেটাই কি হবে, ইম্পারেটিভ। এন্ড লেট আছে, আমরা বলতে পারি লেটস গো টু মসজিদ, লেটস গো টু মার্কেট, তাহলে কি হলো, মানে হচ্ছে লেট দ্বারা শুরু হইতেছে। লেট দ্বারাও শুরু হলে সেটাও কি হবে ভাইয়া, ইম্পারেটিভ। কোনো কথা হবে না, লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ, ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ। ওকে ওকে, বিষয় কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যাব অপটেটিভ। অপটেটিভ কি, মে দ্বারা শুরু হলেই অপটেটিভ, মে দ্বারা শুরু হলে কি অপটেটিভ। মেলা হেল্প ইউ, আমরা এটা বলতে পারি। রং দ্বারা যদি হয়, মে দ্বারা শুরু হয়, এটা অপটেটিভ। এই সেন্টেন্সটা তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে, কেননা এই সেন্টেন্সটা আমাকে ধরতে হবে, সেন্টেন্সটা কি ধরনের আসছে ওইটা অনুযায়ী আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেন্টেন্সটা তোমাকে ধরতেই হবে কোন ধরনের সেন্টেন্স আসছে, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হবে, এলাস আই এম আনডন, তাহলে কি বললাম, হাই আমার কি হলো, ঠিক আছে। আবার বলতে পারি কি হাউ নাইস বিউটিফুল প্লেস ইট ইজ, মানে হচ্ছে জায়গাটি মানে কত সুন্দর দেখতে, মানে আশ্চর্যবোধক হবে। কি হবে, আশ্চর্যবোধক হবে। কোন একটা ঘটনা যদি আবেগ মানে অনেক আবেগমূলক, হ্যাঁ তার কি হলো। আবার যদি আমরা বলি কি সুন্দর পাখিটি দেখ, কি মজা আমরা আজকে জয়লাভ করেছি, মানে কোন একটা বিষয়ে যদি তুমি আশ্চর্য হয়ে যাও সেটাই হবে কি এক্সক্লেমেটরি। ওকে, বিষয় ক্লিয়ার। আমি আশা করি তোমাদের এই 5টা বিষয় ক্লিয়ার হয়ে গেছে ভাইয়ারা, ঠিক আছে। এখন তোমরা এই সেন্টেন্সগুলা আরো বেশি করে প্র্যাকটিস করবে এবং দেখে নিবে। এগুলা হচ্ছে তোমাদের গ্রামার বইয়ে অনেক জায়গায় আছে, এগুলো দেখে নিবে। ওকে, আমরা নেক্সট যাবো। নেক্সট এখানে দেখো প্রথম দিকে এই তিনটা এক মানে একরকম আর কি। কিরকম একরকম, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে চেঞ্জ, মানে কোন একটা সেন্টেন্স তোমার এই পাশে এই স্ট্রাকচারটা যদি দেওয়া থাকে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখন হচ্ছে আমাকে ইনডিরেক্ট করা লাগবে। এখানে আছে কি ভাইয়া, ডিরেক্ট আছে। এখন আমাকে করতে হবে হচ্ছে ইনডিরেক্ট। কারণ ইনডিরেক্ট করার সময় আমার এই সেন্সগুলো হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি ভার্বের সাথে কি হয় ভাইয়ারা, এস বাই এস যুক্ত হয়। এখন আমি যদি পাস্ট ইনডিফিনিট করি সেটা কি আমরা রাখতে পারবো না, এটা আমরা কি করতে হবে, ভি2 করতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট কন্টিনিউয়াস চিনবো কিভাবে, মিজার ওয়াজার এইগুলা থাকলে, সরি মিজার থাকলে। এখন এটাকে কিভাবে করব, এই যে ওয়াজার বসাতে হবে। তার মানে আমাকে প্রত্যেকটার স্ট্রাকচার মাস্ট বি মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, এটা আমরা জানি। তার মানে স্ট্রাকচার তো তোমরা পারোই, আর হচ্ছে কিভাবে কি চেঞ্জ হয় জাস্ট এটা আমরা মাথায় নিয়ে নিলাম। ওকে, এখন দেখো এই যে এইগুলো যে আছে, এই দুটো একরকম, এই দুটো কি ভাইয়া একরকম, এই দুটো একরকম। যেমন কি আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, মানে 1 নম্বরে আছে, তার মানে ওটা 3 নম্বরে হবে। এরপরে কি আছে, এটা 2 নম্বরে আছে, এটা 4 নম্বর হবে। পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে 2 নম্বরে আছে, 4 নম্বরে হবে। ওকে, এখন দেখো এটা আবার আরেকটা, এটা হচ্ছে কি, এটা ব্যতিক্রম, মানে যদি পাস্ট পারফেক্ট থাকে কি হবে, নো চেঞ্জ, পাস্ট পারফেক্টই হবে। চেঞ্জ করার সময় কি করব, পাস্ট পারফেক্টই হবে। এরপরে লাস্টে যেটা আছে, এটা কি আছে, আমার যদি হচ্ছে শ্যাল থাকে শুট করব, উইল থাকলে উড করবো, এগুলো তো তোমরা পারোই। ক্যান থাকলে কুড করব, এরপর হচ্ছে মে থাকলে কি করব, মাইট করব, মাস থাকলে কি করব, হ্যাড টু করব, ঠিক আছে। এটা আহামরি তেমন কঠিন বিষয় না, আমাকে জাস্ট মাথায় রাখতে হবে প্রথম দিকে প্রত্যেকটার স্ট্রাকচার মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভিএন প্লাস অবজেক্ট, এটার স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস
এমইজার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটার স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। সেম মানে এই স্ট্রাকচারগুলো আগে আমার হচ্ছে সেন্টেন্স তৈরি করার যে সক্ষমতা এটা আমাকে আগে থাকতে হবে। এইটা যদি তোমার না হয় তাহলে কিন্তু তুমি এখানে পারবা না। এই গ্যাপটা আগে তোমাকে পূরণ করতে হবে ভাইয়া, ঠিক আছে? আর এগুলো হচ্ছে তুমি টানা মুখস্থ করে নিতে হবে। তোমার হচ্ছে জাস্ট এইটাই একটু ইম্পর্টেন্ট, এখানে রুলের ভিতরে আহামরি এত বেশি ইম্পর্টেন্ট না। তোমরা এগুলো সলভ করবা, সলভ করার পরে দেন হচ্ছে আমি তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করাবো, দেখবা একদম টোটালি ইজি লাগবে। এই যে এত 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 রুল মুখস্থ করা, এটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে, এত কিছু লাগবেই না। তুমি জাস্ট এই নিয়মগুলো কিছু মুখস্থ করো, মুখস্থ করার পরে সরাসরি আমি তোমাদের বোর্ড কোশ্চেন সলভিং করব, ওখানে জাস্ট একটু টাইম দাও, দেখবা তোমার কাছে একদম পানি পানি লাগবে, পানি পানি লাগবে। ওকে ওকে, আমরা হচ্ছে নেক্সট যাব। এরপরে তোমরা যদি লক্ষ্য করো পার্সন, এই পার্সনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এখানেই কিন্তু ভুলটা করো, এখানেই ভুলটা করো। দেখো দেখো একদম সিম্পল লাগবে, একদম ইজি লাগবে। এখানে দেখো জাস্ট এখানে কি আছে, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে তুলনা করবে? সাবজেক্ট। এখন ফার্স্ট পার্সন কোনগুলা এটা ভাই আমাকে আগে জানতে হবে। ফার্স্ট পার্সন আছে হচ্ছে আই, ফার্স্ট পার্সন আছে হচ্ছে মি, মাই, এরপরে আছে কি আওয়ার, এরপরে আছে কি আস। এই যে শব্দগুলো লিখলাম এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। এগুলা কি? ফার্স্ট পার্সন। এইগুলা কাকে কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে। সাবজেক্ট কোথায় থাকে? শুরুতে থাকে। তার মানে এইগুলা যেখানেই থাকুক, একটা সেন্টেন্স চেঞ্জ করার সময় যেখানেই থাকুক আমি সরাসরি সাবজেক্টের সাথে তুলনা করবো। সাবজেক্ট কোথায় থাকে? শুরুতে থাকে। এতটুক জাস্ট খালি তুমি নলেজে রাখো, পরে আমি সলভ করে দেখাইতেছি। এরপরে দেখো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন ভাইয়া কি? সেকেন্ড পার্সন কি? ইউ। এরপরে কি আছে? ইওর আছে। ইউ আর কি? ইওর। এই ইউ আর ইওর কাকে তুলনা করা হবে? এই ইউটা হচ্ছে অবজেক্টকে। কাকে? অবজেক্টকে। এটা তুমি জাস্ট একটু মাথায় রাখো, ইউ আর ইওর সেকেন্ড পার্সন, এটা অবজেক্টের সাথে তুলনা হবে। আর একটা আছে থার্ড পার্সন। থার্ড পার্সন কি? হি, সি, এরপরে কি বলতে পারি? রহিম, করিম, জলিল, এই শব্দগুলো হচ্ছে থার্ড পার্সন। এটা কি হবে? এটা হবে নো চেঞ্জ। ভাই এটা কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ হবে। কি হবে? নো চেঞ্জ, কোনো ধরনের পরিবর্তন হবে না। এই তিনটা জিনিস তুমি মাথায় রাখো, দেখবা তোমার কাছে সব ইজি লাগবে। আমরা একটা জাস্ট নমুনা হিসাবে তোমাদের এখানে সলভ করাবো। দেখো ভাইয়া এখানে দেখো, আমরা একটু সলভ করি। এখানে দেখো আমি তোমাদেরকে রুলের এখানে যাচ্ছি না, জাস্ট পার্সনের যে পরিবর্তনটা সেটা করাবো। এখানে যদি করে আরো অনেক কিছু আছে যেগুলো তোমাদের পড়াই নেই, ওখানে তোমরা বুঝবা না। জাস্ট পার্সনের পরিবর্তনটা আমরা জাস্ট দেখাবো। এখানে কি আছে ভাইয়া? আই আছে। আই কি বলছি? ফার্স্ট পার্সন। কার সাথে তুলনা হবে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট কোথায় থাকে? এখানে শুরুতে থাকে। আমি বলছিলাম না কোথায় থাকে? শুরুতে থাকে। তার মানে পরিবর্তন করার সময় এখানে এই আইটা সবসময়, আই যেহেতু আছে ফার্স্ট পার্সন, এটা সবসময় এর সাথে তুলনা হবে। তার মানে এই আইয়ের এখানে কি আছে? হি আছে। তার মানে এখানে হি বসাও তুমি। এতটুকু বুঝছো? আর এগুলো কিন্তু আমি বুঝাইনি এখনো, এটা পরে আমি ধাপে ধাপে বোঝাবো। এরপরে কি বলছে? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি? ইউ। ইউ কার সাথে তুলনা হয়? অবজেক্ট। এখানে অবজেক্ট কি আছে? মি। তার মানে মির সাথে কি হবে? তুলনা হবে। তাহলে মি, তাহলে এই কার সাথে তুলনা হবে? অবজেক্ট। অবজেক্ট আছে কি? মি। এখন এইটা, এই যে মির এখানে কি বসছে? আই। আই, মি, মাই। আমরা হচ্ছে নিচে একটু গেলেই পড়তে পারবো। দেখো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আই, মি, মাই। তার মানে এখানে সাবজেক্ট হিসাবে শুধুমাত্র আই বসতে পারে। সাবজেক্ট হিসাবে কি বসতে পারে? আই। তার মানে এখানে তো আমরা সাবজেক্ট হিসাবেই বসাবো। শুরুতে কি হবে? সাবজেক্ট হিসাবে বসাবো। তাহলে ইউ এর পরিবর্তে এখানে আয়ের জন্য কি বসাইতে পারি? মি বসাইতে পারি। কি জন্য? না না, আয়ের পরিবর্তে, মির পরিবর্তে কি বসাইতে পারি? সাবজেক্ট বসাইতে পারি। সাবজেক্ট কি বসাবো? আই বসাবো। কি জন্য আই বসাবো? আমরা যদি এখানে লক্ষ্য করি মির সাবজেক্টিভ ফর্ম কি? আই। মির সাবজেক্টিভ ফর্ম কি ভাই? এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এই জন্য আমরা এখানে আই বসাইছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এখন সেম লাস্টেরটা কি আছে? থার্ড পার্সন। আমি বলছি হি, সি, এগুলো যদি থাকে কি হবে? নো চেঞ্জ। নো চেঞ্জ। তার মানে এটা যা আছে তাই বসাবা। আবার তোমাদের একবার রিভিউ করি। যদি ফার্স্ট পার্সন থাকে, কি থাকে? ফার্স্ট পার্সন, সরাসরি কোনো কথা নাই, সাবজেক্টের সাথে। যদি সেকেন্ড পার্সন থাকে তার মানে কার সাথে হবে? অবজেক্টের সাথে। সে তোমার হিম আছে, তাহলে আমরা হিমের কিন্তু তিনটা ফর্ম জানি। হি, হিম, হিস। হি, হিম, হিস, এই তিনটা ফর্ম থাকতো। যদি এখানে যদি এখানে কি থাকতো? হিম থাকতো, তাহলে কি হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। তখন এটা আই হইতো না, তখন এখানে কি হয়ে যেত? হি হয়ে যেত। আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পারছো। এগুলো আমরা আরো যখন প্র্যাকটিস করবো তখন আমাদের কাছে আরো ভাইয়া ইজি লাগবে। ঠিক আছে, আমরা হচ্ছে এগুলো জাস্ট একটু একটু মাথায় ধারণা নাও। তুমি জাস্ট একটু একটু ধারণা নাও, যখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করাবো তখন তোমার কাছে একদম ইজি লাগবে। বোর্ড কোশ্চেন একদম সহজ, আর ন্যারেশন বিষয়টাই সহজ। আমি তোমাদের প্রত্যেকটা টপিক সলভ করে দিব, বিশেষ করে 18, 19, এরপরে আছে কি
22 আসে নাই, 23 ন্যারেশন আসে নাই, 24 আসছে, 25 আসছে, এগুলো সব সলভ করে দিব। এরপরে শীর্ষ পর্যায়ের যেগুলো স্কুল আছে ওইগুলো সলভ করাবো। এরপরে হচ্ছে 16, 17, 18 কম্বাইন তো একটা আসছে, ওখান থেকে সলভ করে দিব। প্রত্যেকটাই সলভ পাবো আমার চ্যানেলে, প্রত্যেকটাই ভিডিও পাবা তোমরা ইনশাল্লাহ। তোমরা আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে প্রত্যেকটাই ভিডিও দেবো। এবং গ্রামার পার্টে যতগুলো টপিক আছে সবগুলো টপিক প্রথমে এরকমভাবে সলভ করাবো, এরপরে তোমাদেরকে প্রত্যেকটার বোর্ড কোশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ। তোমরা জাস্ট আমার সাথে লেগে থাকো এবং হচ্ছে আমাদের এই চ্যানেলের সাথে তুমি যুক্ত হয়ে থাকতে পারো ভাইয়া, যদি তোমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট। আচ্ছা আচ্ছা, এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা আমরা 6 নম্বরে দেখেছিলাম, এটি আমাদের লাস্ট। এইগুলা বোঝার মতো ভাই আর কিছু নেই। কোন একটা সেন্টেন্সে নাও আছে, আমি সরাসরি দেন দিয়ে দিব, নাও দেন, মানে এগুলো মুখস্থ করতে হবে। হেয়ার আছে দেয়ার, তারপরে দিস আছে দ্যাট, এরপরে হচ্ছে এগো আছে বিফোর, টুডে আছে দ্যাট ডে, স্টারডে আছে প্রিভিয়াস ডে, টুমোরো আছে দি নেক্সট ডে অথবা দি ফলোয়িং ডে। ঠিক আছে, আমরা হচ্ছে এগুলা টানা মুখস্থ করে নিব, এগুলা বোঝার মতো কিছুই নেই। আমরা নিচে যাব, নিচে যাব, নিচে যাব ভাইয়া, নিচে যাব। দেখো দেখো নিচে নিচে কি বলছে, কি বলছে আমাদের ওই যে সেন্সের বিষয় আছে। সেন্স আমি এখানে তোমাদেরকে এত গভীরভাবে আলোচনা করব না, আমি হচ্ছে তোমাদের প্যাসেজ ন্যারেশনে যেখানে সব থেকে ইম্পর্টেন্ট আলোচনা করা বেশি দরকার, আমি সেখানে তোমাদেরকে বেশি সময় দিব। এখানে জাস্ট তোমাদেরকে আমি একটা আইডিয়া দিব, মানে হ্যাঁ আসলে এইভাবে পরিবর্তন করতে হয়, এটা এইভাবেই হয়। ঠিক আছে, আচ্ছা দেখো বলছে ন্যারেশন করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করব, আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস কি করতে হবে, মাথায় রাখতে হবে। দেখো এখানে সেন্টেন্সে অনেক কিছু বলছে, অনেক অনেক কিছু বলছে। এখানে বলছে রিপোর্টিং ভার্ব যদি অবজেক্ট না থাকে তাহলে ডিরেক্ট করার সময় সেট হবে, আর ইনভার্টেড কমা তুলে দিয়ে হচ্ছে দ্যাট বসাতে হবে। এরপরে কি হচ্ছে টেন্স অনুযায়ী পরিবর্তন করে দেন। এখানে আমার কাছে দুইটা জিনিস ইম্পর্টেন্ট আমি মনে করি, একটা হচ্ছে কি এই সেট, আর একটা হচ্ছে দ্যাট। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে কি জানো, নিচে এটা আসবো, আমি এখানে আলোচনা করতে চাচ্ছি কি, হ্যাঁ করেই দিই তোমাকে। ধরো হচ্ছে এখানে কি আছে সেইট, এই সেইটের পরিবর্তে সেইটই হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা আসে, মোটামুটি আসে আসে। আর সেইটের পরিবর্তে যদি হচ্ছে ধরো টু মি থাকলো, টু মি থাকলে টু মিটা কি তন্ময় আমাকে বললো, তন্ময় কাকে বললো, আমাকে বললো, তার মানে এটা কি আমার, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। এই যদি অবজেক্টটা যদি থাকে ভাইয়া, তাহলে এখানে সেইটার থাকবে না, সেইটের পরিবর্তে সেইট থাকবে না, কি হবে টোল্ড হবে, টোল্ড হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই দুইটা রুলই আছে, তাছাড়া কোনো রুলই নেই। একটা হচ্ছে সেইট বসে আর একটা হচ্ছে টোল্ড বসে। তার মানে আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে শিখলাম কি ভাইয়া, একটা হচ্ছে সেইট বসে, একটা হচ্ছে টোল্ড বসে। আর এই যে ইনভার্টেড কমা যে আছে, ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাকে দ্যাট বসাতে হয়, দ্যাট বসাতে হয়। এটা টানা খালি মুখস্থ করো, জাস্ট এতটুকুই তোমার কাছে ইম্পর্টেন্ট, এখানে আর কোনো ইম্পর্টেন্ট জিনিসই নেই, তুমি একদম দেখবে ইজি পারবা। এখন তাহলে আমরা এটা সলভ করি, দেখি। এখানে তন্ময় আছে, তন্ময় বসাও। এখানে সেইটের পরিবর্তে পরে অবজেক্ট নাই, তাহলে যা আছে তাই বসাও, শুধু সেইটই বসাও। আমি মাত্র বললাম তোমাদের যদি হচ্ছে ইনভার্টেড কমা থাকে তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। ওকে ওকে, এখন দেখো ওই যে একটু আগে মানে আলোচনা করেছিলাম, যদি সাবজেক্ট কি থাকে, যদি ফার্স্ট পারসন থাকে, আইটা কি ফার্স্ট পারসন না, আইটা হচ্ছে কি ভাইয়া ফার্স্ট পারসন, আইটা কি ভাইয়া ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন থাকে কার সাথে তুলনা হয়, সাবজেক্টের সাথে। সাবজেক্ট কি আছে, তন্ময়। সাবজেক্ট কি আছে, তন্ময়। তন্ময়ের প্রোনাউন কি, এই তন্ময়ের প্রোনাউন কি, সরি এই প্রোনাউন, তন্ময়ের প্রোনাউন কি হি সি, তাহলে তন্ময়ের কি দিব আমরা, হি দিয়ে দিব। কি দিয়ে দিব, হি। এর আগে আমরা টেন্সে একটা আলোচনা করেছিলাম, যদি এম থাকে তাহলে কি দিয়ে দেবো, অস। তাহলে এম থাকলে কি হবে, অস। ওই যে টেন্সের বিষয়টা আলোচনা করতে বলছিলাম, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। তোমাকে কিন্তু এর আগে দেখাইছিলাম ভাইয়া, ওইটা কিন্তু তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে, ওইটা তুমি মুখস্থ করে নিবে। এরপরে হচ্ছে রিডিং আছে, রিডিং যা আছে তাই, শুধু নাও আছে এর আগে আলোচনা করলাম দেন হবে। এগুলা তোমার হচ্ছে টেন্সে আহামরি তেমন সমস্যা হবে না। সমস্যা কোথায় হবে, এই ড্যাট ম্যাট এগুলা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তুমি আরো কিছু সলভ করো, দেখবা তোমার কাছে ভাইয়া একদম ইজি ইজি লাগবে। আছে আছে এখানে আছে, এখানে 2 নম্বর রুলের কিছু অংশ আছে। ওই যে যেটা মাত্র বললাম, মানে যদি সেইটের পরে যদি অবজেক্ট থাকে, অবজেক্টের পরে ই থাকে, তাহলে কি হবে, টোল্ড হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, টোল্ড হবে। আর এখন আমরা পরবর্তী অংশটা একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা, এখানে হি আছে, হি বসাইলাম। এ সেইড টু মি এর পরিবর্তে কি বসাইলাম, এ টোল্ড বসাইলাম, মাত্র যেটাকে তোমাকে বলা হলো। আর এই মি থাকবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসে, দ্যাট বসে, যেটা বলছিলাম। আর ইউটা কি সেকেন্ড পারসন, ইউটা কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কার সাথে তুলনা হয়, অবজেক্টের সাথে, অবজেক্টের সাথে। তো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কি আই, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কি আই। এটা কিন্তু তোমাকে ভালো করে মাথায় বুঝতে হবে। তুমি যদি এই বিষয়টা না বুঝে থাকো, তুমি আর একটা না বুঝলে অন্য একটা ভিডিও দেখে নাও, অন্য কারো হচ্ছে ভিডিও দেখে তুমি এই বিষয়ে একটু অবগত হও, কিন্তু এটা তোমাকে ভালো করে বুঝতে হবে ভাইয়া। তো নাই, মেন ভার্ব নাই, এই জন্য আমরা আইনজি যুক্ত করতে পারি নাই। ঠিক আছে, বাকি যা আছে লিখে দাও।
দেখো এখানে কি বলছে, ওকে ওই সেম কাহিনী ওই আগেরটার মতোই, এগুলো খালি সলভ করেছে। এখানে ওই যে হচ্ছে তোমার আগেরটার মতো, এখানে যে অবজেক্ট আছে টোল বসাইছে, আর হচ্ছে এই যে ইউ আছে, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন হলে কি হয়, অবজেক্টের সাথে তুলনা হয়। অবজেক্ট কি আছে, স্টুডেন্ট মানে কি অনেকজন স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা, তারা কি হবে, দে হবে। এখানে হচ্ছে কি লিখছে, এখানে হি লিখছে কে, আরে বেটা হি হতে হবে না, এখানে দে হবে, কি হবে, দে হবে, কি জন্য দে হবে, এখানে স্টুডেন্টস আছে মানে ছাত্রছাত্রীরা, যদি স্টুডেন্ট থাকতো তাহলে হচ্ছে হি বসাইতে পারতাম, কিন্তু অনেক স্টুডেন্ট, এই জন্য আমরা কি বসাবো, দে বসাবো। পরে হচ্ছে তোমার ওই যে মাস থাকলে হ্যাড টু হয়, আমরা পড়েছিলাম। আর অ্যাটেন্ডের পরে যা আছে তাই লিখে দাও, ওকে। এরপরে হচ্ছে এই যে তোমার সেই অপরিবর্তিত থাকবে, মাস থাকলে এটার পারবা, এগুলো পারবা। আমরা পরে যাব। এরপরে ভাইয়ারা তোমরা যদি এখানে লক্ষ্য করো, তোমরা এখানে দেখতে পাচ্ছ কি ইন্টারগেটিভ সেন্টেন্সটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো ইন্টারগেটিভ সেন্টেন্সটা পরীক্ষার ভিতরে 60 থেকে 70% এসে থাকে স্বাভাবিকভাবে, মানে যেহেতু প্রশ্ন আদান প্রদান হয় এই জন্য এখান থেকে অনেক বেশি এসে থাকে। তার মানে তোমরা বুঝতেই পারতেছো এটা কতটা বেশি ইম্পর্টেন্ট। সো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই যে এই অংশটা, এটাকে বলা হয় কি রিপোর্টেড ভার্ব, মানে রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলা হয় কি রিপোর্টেড স্পেস। তার মানে হচ্ছে যেটা মূল বক্তব্য সেটাকে বলা হয় রিপোর্টেড স্পেস। তার মানে আমরা জানি কি ইনভার্টেড কমা দ্বারা যে অংশটুকু আবদ্ধ থাকবে সেটাই হবে রিপোর্টেড স্পেস। যেহেতু ইন্টারগেটিভ আছে, তার মানে আমাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে, যদি ইন্টারগেটিভ হয় তার মানে এই সেইটের পরিবর্তে আমাকে কি লিখতে হবে, আস্কড লিখতে হবে। কি লিখতে হবে ভাইয়া, আস্কড। এটা তোমাকে জাস্ট একটু মাথায় রাখতে হবে, কি লিখতে হবে, আস্কড। এখন আমরা দেখো ইজিভাবে সলভ করব, ঠিক আছে। এখানে আগের নিয়মই সেম, সি আছে, সি বসাও, সেইটের পরিবর্তে কি লিখতে হবে, আস্কড, ঠিক আছে। এরপরে মি আছে, মি বসাও, ওকে। এখন কথা হইছে ইনভার্টেড কমা তুলে দিয়ে, যদি ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাকে ইফ বসাতে হবে। এই দুইটা জিনিস তুমি বেশি করে মাথায় রাখবা। আগের সেন্টেন্সে আমরা কি করেছিলাম, সেইটের পরিবর্তে সেইটি বসাইছি, সেইটের পরে যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড বসাইছি। এরপরে যদি হচ্ছে আমাদের এখানে এই সেন্টেন্সে ইন্টারগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, যদি ইন্টারগেটিভের পরে কি থাকে, অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে আমরা কি করব, আস্কড বসাবো, ঠিক আছে। আর ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসাবো। আগে বসালাম দ্যাট, এটাতে বসাবো কি ইফ, ওকে। এখন দেখো আগের যে নিয়ম আছে ওই নিয়মে আমরা সলভ করব। এখানে কি আছে দেখো তো ভাইয়া, এখানে দেওয়া আছে হচ্ছে ইউটা কার সাথে তুলনা হবে, ইউ সেকেন্ড পারসন, তার মানে অবজেক্ট কি আছে, মির সাবজেক্টিভ ফর্ম কি, এই মির সাবজেক্টিভ ফর্ম কি, আই, তাহলে এখানে কি হবে, আই। টেকের এখন তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট মানে কি সাবজেক্ট প্লাস ভি2, তার মানে টেকটা কি হবে, ভি2 হয়ে যাবে। তাহলে ভি2 হলে কি হবে, টোক হয়ে যাবে। তার বাকি যা আছে তাই লিখে দাও। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরটা আমরা নেক্সট সেম একই। এখন আর একটা বিষয় আছে, আমরা যেমন হচ্ছে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা হচ্ছে কি বসালাম, ইফ বসালাম, কিন্তু যদি আমরা তো জানি ইন্টারগেটিভ দুইটা ভাবে হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যদি শুরুতে আসে এইভাবে ইন্টারগেটিভ হয়, আর একটা কি হয়, একটা যে ডাব্লিউএস কোশ্চেন যদি শুরুতে হয় সেক্ষেত্রে ইন্টারগেটিভ হয়। কিন্তু এখানে একটা জিনিস নোট করে নাও, যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে সেক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসানো যায় না। কি বসানো যায় না, ইফ, মানে এখানে ইফ যেমন বসালাম এটা বসানো যাবে না, ঠিক আছে, মাথায় থাকবে। আচ্ছা, তাছাড়া যা নিয়ম আছে সেম একই কি আছে, রানা সেইট, তাহলে রানারে বসাও, তারপর সেইটের পরিবর্তে আস্কড বসাও, পরে মি আছে, মি বসাও, ওকে। এখন কথা হলো এই যে এখানে যে ডাব্লিউএস কোশ্চেন আছে, তার মানে আমরা এখানে কি বসাতে পারবো না, ইফ বসাতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন দেখো এখানে কি আছে, ইউ আছে, ইউটা কার সাথে তুলনা হবে, ইউ মানে কি, ইউ মানে সেকেন্ড পারসন, কার সাথে তুলনা হয়, অবজেক্টের সাথে, কার সাথে, অবজেক্ট কি আছে, মি, ঠিক আছে। তাহলে মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আমরা তো এর আগে এটা অনেক আলোচনা করেছি, তোমরা এটা জানোই, ঠিক আছে। আর এই সেন্টেন্সটা কি, ডিড ইউ গো টু স্টাডি, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট মানে কি, পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বলো তো ভাইয়ারা, আমরা এটা জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। সো আমরা এই অনুযায়ী স্ট্রাকচার বসাবো। তাহলে আমরা এই মির পরিবর্তে মানে এই ইয়ের পরিবর্তে আমরা কি বসালাম, আই বসালাম। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে, আমরা পাস্ট পারফেক্ট করবো, তার কারণে কি হবে, হ্যাড হবে। আর হচ্ছে ভার্বের ভি3 হবে, কেননা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তাহলে কি হবে, গন হবে। আর স্টার্টে থাকলে প্রিভিয়াস ডে, ঠিক আছে।
তোমাদের কাছে আমি আশা করি এই বিষয়টা একদম ইজি লাগছে। সো এটা তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো দেন হচ্ছে তোমার কাছে ইজি লাগবে। এখানে এত বেশি সময় দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট এখানে একটু একটু মাথায় নাও। আর হচ্ছে তোমাদের আমি বোর্ড কোশ্চেন সলভ করাবো, তখন দেখবা তোমার কাছে বিষয়টা একদম পানি পানি লাগবে, কোনো কিছু মনেই হবে না, একদম ইজি লাগবে। সো আমরা হচ্ছে এরপর নেক্সট পরবর্তী পেজে সলভ করব। ইম্পারেটিভ, ইম্পারেটিভ কি আছে এটা মুখস্থ করে নিবা ভাইয়ারা। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি মানে সেট থাকে, আমরা তো প্রথমে পড়ছিলাম কি সেটের পরিবর্তে কি হয়, টোল্ড হয়। এরপরে তোমার হচ্ছে ইন্টারগেটিভের ক্ষেত্রে কি হয়, আস্কড হয়। ঠিক আছে, এই দুইটা বললাম না, এখন হচ্ছে ইম্পারেটিভের ক্ষেত্রে, ইম্পারেটিভের ক্ষেত্রে কি হবে তোমার, এটা হচ্ছে এই অনেকগুলো অর্থ আছে। যদি হচ্ছে সেই ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি অনুরোধ করা বোঝায় তাহলে রিকোয়েস্টেড হবে, যদি আদেশ হয় তাহলে অর্ডার হবে, যদি উপদেশ হয় তাহলে অ্যাডভাইস হবে, নিষেধ বোঝালে ফরবেট হবে, ক্ষমা বোঝালে বেট হবে। এরপরে হচ্ছে অনেকেই এই ভুলটা করে যদি কোনো অর্থ না বোঝায় টোল্ড হয়, এটা অনেকেই বোঝে না। ঠিক আছে, এটা কিন্তু আসে তোমাদের বোর্ড কোশ্চেনের ভিতরে অনেক আসে। এখান থেকে মোটামুটি অর্ডার এটা আসে, অ্যাডভাইস আসে, আর এছাড়া হচ্ছে রিকোয়েস্টেডও আসে মোটামুটি। কিন্তু এই অর্থগুলো তোমাকে ভালো করে অধ্যয়ন করতে হবে, এখান থেকে মোটামুটি কিছু প্রশ্ন আসে। সো তাহলে তোমরা হচ্ছে এখান থেকে কি করবো ভাইয়ারা, তোমরা টানা এগুলা মুখস্থ করে নিবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এতক্ষণ শিখলাম কি ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাইছিলাম। প্রথমে বসাইছিলাম কি ভাইয়া, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসাইছিলাম, পরেরটা ইন্টারগেটিভের ক্ষেত্রে কি বসাইলাম, ইফ বসাইলাম। কিন্তু ডাব্লিউ কোশ্চেন হলে ইফ হবে না। এরপরে হচ্ছে ইম্পারেটিভের ক্ষেত্রে টু বসাবো। তুমি কিন্তু ধাপে ধাপে মাথায় রাখবা, তুমি যদি একসাথে এক সিরিয়ালে পড়তে থাকো তোমার কাছে কিন্তু উল্টা পুল্টা লেগে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে এটা হচ্ছে সলভ করবো। দেখো ভাইয়া, দেখো এটা আমরা সলভ করলে বিষয়টা ইজি লাগবে। এখানে কি বলেছে, এই ফাদার আছে, ফাদার বসাও। ঠিক আছে, এখন দেখবো এই সেন্টেন্সটা কি আছে। গো টু হোম মানে বাড়িতে যাও, এখনই বাড়িতে যাও। গো হোম অ্যাট ওয়ান্স মানে কি এখনই বাড়িতে যাও, তার মানে কি করলো, আমাকে অর্ডার করা হলো। অর্ডার করা হলো। তার মানে এই অর্ডার মানে কি আমরা শিখছিলাম, এই যে মাত্র শিখলাম অর্ডার মানে কি আদেশ বোঝাইছে। আদেশ বোঝাইলে কি হবে, অর্ডার হবে। আদেশ বোঝাইলে কি হবে ভাইয়া, অর্ডার হবে। তাহলে অর্ডার বসাইলাম। এখন ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাতে হবে, আর মি আছে তার মানে মি বসাও। ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাতে হবে, টু বসাতে হবে। পরে যা আছে তাই লিখে দাও, কোনো চেঞ্জ করতে হবে না। এটা শুধুমাত্র ইম্পারেটিভের ক্ষেত্রে, যা আছে তাই লিখে দিবা। এটা শুধুমাত্র কার ক্ষেত্রে, ইম্পারেটিভের ক্ষেত্রে। কি জন্য চেঞ্জ হবে না, আর একটা বলে নিই, টু আছে, টুর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য কোনো ধরনের চেঞ্জ হয়নি। আবার হচ্ছে দেন থাকলে কি হবে, দ্যাট হবে, এগুলো কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, এগুলো যে ফর্ম আছে ওইগুলো চেঞ্জ হবে, কিন্তু শুধুমাত্র ভার্বের যে চেঞ্জটা আছে এগুলো হবে না। ওকে। আচ্ছা, আমরা নেক্সট যাবো। তুমি এগুলো একবার করে আমার ভিডিওগুলো দেখে যাওয়ার পরে আমি যখন তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করবো তখন তোমার কাছে এই বিষয়টা একদম ইজি লাগবে। আর তুমি যদি এগুলো আগেই পড়ে থাকো তাহলে তুমি সরাসরি স্ক্রল করে যেতে পারো, টেনে দেখতে পারো, টেনে দেখে গিয়ে তুমি হচ্ছে ওই যেগুলো বোর্ড কোশ্চেন সলভ করেছে ওইগুলো তুমি দেখতে পারো। কিন্তু যদি তুমি এগুলো দেখে যাও তখন তোমার কাছে ওইগুলো একদম ইজি লাগবে। এরপরে ভাইয়া আমরা যদি এই সেন্টেন্সটা লক্ষ্য করি, মানে এখানে বলছি ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হলে মানে টুর পরিবর্তে হচ্ছে নট টু হবে। কি হবে ভাইয়ারা, টুর পরিবর্তে নট হবে। এখন যদি তোমরা লক্ষ্য করো ডু নট আছে, তার মানে কি এই সেন্টেন্সটা নেগেটিভ হয়েছে। ডু নট রান ইন দি সান মানে সূর্যের দিকে যায় না। তাহলে সূর্যের দিকে যায় না এখানে মানে কি বলছে, নিষেধ করছে, কিংবা হচ্ছে এটা উপদেশ হিসেবে অর্ডার করছে, এটাও তুমি ধরতে পারো। আমি হিসেবে আমার কাছে মনে হয় এটা নিষেধ অর্থে ফরবেট দিলেই বেস্ট মনে হইতো আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই যে ফাদার আছে, ফাদার লিখলাম। এরপরে এই যে সেইটের পরিবর্তে আমরা এখানে ফরবেট লিখতে পারি। কি লিখতে পারি, ফরবেট লিখতে পারি। ঠিক আছে, ফরবেট লেখার পরে তারপরে হচ্ছে অবজেক্ট আছে, অবজেক্ট লিখে দিলাম। এরপরে এই যে ইনভার্টেড কমা তুলে দেওয়ার এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ আছে এই কারণে আমরা কি লিখবো, নট টু। এরপরে যা আছে তাই লিখে দাও। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখানে জাস্ট একটু ধারণা নাও, এখানে আহামরি যে অনেক বেশি আসে এখান থেকে এটা আসে না, কিন্তু আগের যে রুলগুলো পড়াইলাম এখান থেকে অনেক বেশি আসে। সো এই বিষয়গুলো ভালো করে একটু মাথায়। এরপর ভাইয়া তোমরা যদি লক্ষ্য করো এখানে কি দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা শুরু হয়েছে। যদি লেট দ্বারা শুরু হয় মানে লেটাস, এবং লেট দ্বারা শুরু হলেই প্রস্তাব বোঝাবে। প্রস্তাব মানে কি, প্রপোজ। তোমাকে এখানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, এই সেইটের পরিবর্তে আমাকে কি লিখবো, প্রপোজ লিখবো। প্রথমে কি লিখবো, সেইটের পরিবর্তে প্রপোজ। এখন আমরা দেখবো প্রপোজ কিভাবে বুঝেছি, এই যে লেট দ্বারা শুরু হয়েছে। এনে বলছে কি, লেট আস হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে, চলো একটা পিকনিক করি। তার মানে হচ্ছে একটা প্রস্তাব বোঝানো হয়েছে। আর এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসাইছিলাম, টু বসাইছিলাম। কিন্তু
এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে কি বসাতে হবে? দ্যাট বসাতে হবে। কি জন্য? লেট দ্বারা শুরু হয়েছে। ওকে, এরপরে আরেকটা জিনিস জানতে হবে আমাকে, এখানে এই আসের কারণে আমাকে উই দিতে হবে। উইয়ের পরে কি লিখতে হবে? শুড। উইয়ের পরে কি লিখতে হবে? শুড। জাস্ট এতটুকু তুমি মাথায় রাখো, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট উই লিখতে হবে, শুড লিখতে হবে, পরে সেন্টেন্সে যা আছে সেম হুবহু আগের নিয়মে তুমি সলভ করবা। ওকে ওকে, বিষয়টা ক্লিয়ার? এরপরে আমরা হচ্ছে নিচে যাবো, নিচে সেম একই। দেখো এখানে বলছে লেট মি, যদি লেট মি থাকে, কি থাকে ভাইয়া? লেট মি থাকে, সেম আগের নিয়মই প্রপোজ লিখবো, প্রপোজ লিখবো, এরপরে হচ্ছে এখানে দ্যাট লিখবো, আর এখানে সেম উই লিখবো, আর হচ্ছে এই যে শুড লিখবো, শুড লিখবো। ঠিক আছে, জাস্ট আগের নিয়মই, একই নিয়ম। ঠিক আছে, আমরা নেক্সট যাব। এখান থেকে পরীক্ষায় আসে, খুব একটা বেশি আসে না, সো তোমরা জাস্ট এখানে এক নজর খালি দেখে রাখো। এরপরে হচ্ছে আমরা তো বোর্ড কোশ্চেন সলভ করবো, সেখানে একদম পানি পানি করে দিব আমরা। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। আমরা এরপরে দেখতে পাচ্ছি কি মি আছে, হিম আছে, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের এখানে একটা নিয়ম আছে, যদি এখানে লেটের পরে যদি মি থাকে, হিম থাকে, হার থাকে, এই শব্দগুলো থাকে, এই সেইটের পরিবর্তে আমরা হচ্ছে টোল্ড ব্যবহার করব। ভাইয়া কি ব্যবহার করব? টোল্ড ব্যবহার করব। আর সেম আগে নিয়মে এখানে দ্যাট ব্যবহার করব, আর এখানে কি ব্যবহার করব? এই যে মি যে আছে, এই মির কারণে এই মিটা এই যে সাবজেক্টের সাথে তুলনা হবে, এই জন্য এখানে হি হবে। ভাইয়া কি হবে? হি হবে। আর এখানে এই শব্দগুলো থাকার কারণে আমরা মাইট ব্যবহার করব, মাইট ব্যবহার করব। কি ব্যবহার করব? মাইট। তার মানে আমরা কি কি শিখলাম? এখানে সেটের পরিবর্তে কি ব্যবহার করলাম ভাইয়ারা? টোল্ড ব্যবহার করলাম, টোল্ড। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করলাম, আর এখানে এখানে ব্যবহার করলাম হি আর মাইট। জাস্ট এতটুকু তুমি নলেজে রাখো, দেন তোমার কাছে একদম ন্যারেশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ভাইয়া আমরা কোথায় এসেছি? অপটেটিভ। অপটেটিভে কি করতে হবে? জাস্ট তুমি কিছু কিছু একটু জিনিস নলেজ রাখো। দেখো এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে তুমি প্রথমে দ্যাট বসাবা, সেম অ্যাসার্টিভের মতোই। এখানে মেয়ে দ্বারা, এই যে মেয়ে দ্বারা কি বোঝায়? মূলত মেয়ে দ্বারা হচ্ছে মানে কোনো কিছু প্রার্থনা বোঝায়। কি বোঝায়? প্রার্থনা, মানে কি ইচ্ছা বোঝানো হয়। এই জন্য এই সেইটের পরিবর্তে আমরা লিখবো কি? উইশ। কি লিখবো? উইশ। উইশ মানে কি? প্রার্থনা বা ইচ্ছা, মানে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। এই জন্য হচ্ছে কি ব্যবহার করবো ভাইয়া? আমরা উইশ ব্যবহার করবো। ঠিক আছে, আর এখানে সেম আগের নিয়মেই আমরা ব্যবহার করব। এই আইটা, এই যে অবজেক্ট ইউ, এটা কি সেকেন্ড পারসন? সেকেন্ড পারসন দিয়ে কার সাথে তুলনা হবে? মি। এটা আগের আলোচনা, এটা নতুন ভাবে আমি আলোচনা করতে চাচ্ছি না। তাহলে এখানে কি হবে? আই, মি আছে, মির সাবজেক্টিভ ফর্ম আই, এই জন্য আই বসানো হয়েছে। আর এখানে এই মেয়ের পরিবর্তে আমরা কি করব? মাইট ব্যবহার করব। কি ব্যবহার করব? মাইট। আর বাকি যা নিয়ম আছে তাই। আর এইগুলা নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, জাস্ট তুমি এতটুকু নলেজে রাখো। এরপর ভাইয়া আমরা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে লক্ষ্য করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখো এখানে এই বিষয়টা তোমার ভালো দিয়ে মাথায় রাখতে হবে। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, অনেক বেশি প্রশ্ন আসে। এখানে দেখো এখানে যদি কোনো একটা সেন্টেন্স যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম ওই জয় হবে, যদি দুঃখ বোঝায় এক্সক্লেম ওই সরো বা হচ্ছে গ্রিফ। এটা এত মুখস্থ করার দরকার নেই, জাস্ট তোমরা হচ্ছে এই এতটুকু মুখস্থ করো, এতটুকু মুখস্থ করো, এতটুকু মুখস্থ করো, জাস্ট এনাফ। তোমাদের জন্য আমি শেখার ক্ষেত্রে আমি দিয়ে দিছি, এতটুকু মুখস্থ করো। যদি শুভেচ্ছা বোঝায় বা সুপ্রভাত বোঝায়, মানে হচ্ছে যদি বলা হয় গুড মর্নিং, মানে উইশ করা হলো, সেই ক্ষেত্রে কি হবে? উইশ হবে। যদি বিদায় বোঝায়, এটা বিট হয়, এটা খুবই কম আসে। এরপর হচ্ছে বিস্ময় যদি বোঝায়, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এটা মোটামুটি আসে। এরপর ভাইয়া তোমরা যদি এখানে লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন হচ্ছে তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কেননা আমরা এতক্ষণ যা শিখে আসলাম এটা জাস্ট হচ্ছে একটু বেসিক আলোচনা, যেটা আমাদের সলভ করতে হবে, আমরা সেখানে মাত্র আসলাম। আচ্ছা দেখো এখানে প্রথম দিকে কি কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাকে এই প্যাসেজটা ভালো করে A to Z পড়তে হবে, কোনটা বক্তা আর কোনটা শ্রোতা এটা আমাকে চিনতে হবে, বক্তা আর শ্রোতা এটা মাস্ট বি আমাকে চিনতে হবে। তার মানে হচ্ছে ন্যারেশনের যে প্যাসেজটা থাকবে ওই প্যাসেজটা প্রথম দিকে তোমাকে ভালো করে পড়তে হবে। পড়ার পরে আমি তোমাদেরকে যদি বলি, মানে টিচার বলেছে সেই স্কুলে গিয়েছিল, একজন বলতেছে না সেই স্কুলে যায়নি, না সেই স্কুলে যায়নি, তার মানে এই যে প্রথম কথাটা যে বললো, এই প্রথম কথাটাই হচ্ছে কি একটা বক্তা, আর যে প্রথমে যে কথাটা শুনলো যে সেটা হচ্ছে কি শ্রোতা। আমরা যদি প্র্যাকটিস করি তখন আমরা দেন এগুলো বুঝতে পারবো। আমরা যদি নিচে লক্ষ্য করি তাহলে প্রথম দিকে আমাকে এটা জানতে হবে বক্তাকে, শ্রোতাকে। এরপরে আমাকে জানতে হবে কি তোমার হচ্ছে এখানে বলা হয়েছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পেস, মানে রিপোর্টিং ভার্বটা যদি মানে যেখানেই থাকুক, এখানে আমি তোমাকে বললাম সেই স্কুলে গিয়েছিল, টিচার বলেছে,
তার মানে কি সেই স্কুলে গিয়েছিল, টিচার বলেছে, তাহলে টিচার বলেছে এটা কিন্তু রিপোর্টিং ভার্ব। এটা কোথায় আছে? শেষে আছে। এটা কোথায় আছে ভাইয়া? শেষে আছে। তার মানে এই যে শেষে যে আছে, এটা যেখানেই থাক, শেষে থাক, মাঝখানে থাক, শুরুতে থাক, তাকে শুরুতে আনতেই হবে। আমরা যদি এই যে এখানে লক্ষ্য করি, এই যে জেরি সেড টু অথরিস, তাহলে এই যে জেরি সেড টু অথরিস এটা কিন্তু শেষে আছে। তার মানে এটা কোথায় আনতে হবে? মানে শুরুতে আনতে হবে। এটা শুরুতে থাকলেও শুরুতে আনতে হবে, শেষে থাকলেও শুরুতে আনতে হবে। এই কথাটাই জাস্ট এখানে বলছি, এটা যেখানেই থাকুক আমাকে শুরুতে আনতে হবে। এরপরে যে 3 নাম্বার রুলটা, এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে পরপর মানে 2টা 3টা যদি উক্তি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব? আমি সাপোজ এখানে তোমাকে বললাম, মানে টিচার বলেছে সে স্কুলে যায়নি, এরপর বলতেছে কেন সে স্কুলে যায়নি, আবার সে বলতেছে তার তো সামনে পরীক্ষা। তার মানে সে একটা টিচার, সে একটা কথা মানে বারবার বললো সে স্কুলে যায়নি, আবার কি বললো সে কেন স্কুলে যায়নি, আবার বলতেছে কি তার তো সামনে আবার পরীক্ষা। তার মানে এই যে 3টা কথা একটা টিচার বারবার বললো, ঠিক আছে, একটা টিচার 3টা কথা বললো। এই ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে চেঞ্জটা করব? প্রথম দিকে হচ্ছে আমরা এটা চেঞ্জ করব হচ্ছে এখানে সাপোজ ধরো হচ্ছে প্রথম সেন্টেন্সটা বললা, তুমি স্বাভাবিকভাবে বললা সে কেন স্কুলে যায়নি, এটা স্বাভাবিকভাবে লিখলা। কিন্তু সে যদি আবার কথা বলে, আবার নতুন কথা বলে কেন সে স্কুলে যায়নি, তাহলে সে আমরা হচ্ছে এই সেন্টেন্সটা এইভাবে লিখতে হবে, শি অলসো অ্যাডেড দ্যাট, মানে এই শব্দটা কিন্তু আমাকে অ্যাড করতে হবে। সে আবার যদি বললো তার তো সামনে আবার পরীক্ষা, তাহলে আবার হচ্ছে কি লিখতে হবে? হি অলসো সেইড দ্যাট। সে যদি আবার নতুন কথা বলে, স্বাভাবিকভাবে 4টা সেন্টেন্স আসে না, 3টা পর্যন্ত আসে। তাহলে প্রথমটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে আছে ওটাই লিখলাম, আর দ্বিতীয় সেন্টেন্স তো আমরা এটা লিখবো, আর তৃতীয় সেন্টেন্স তো আমরা এটা লিখবো, ঠিক আছে। চতুর্থ সেন্টেন্স এরকম ভাবে আসে না, আমরা যখন প্র্যাকটিস করবো তখন বিষয়টা ভাইয়া তুমি বুঝতে পারবা। তার মানে এই শব্দর মাধ্যমে হচ্ছে আমাদের যদি নতুন একজনের কথা যদি একাধিকবার বলা থাকে, সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো অ্যাড করে আমরা নতুন শব্দ অ্যাড করবো ভাইয়া, ঠিক আছে। আর এরপরে 2 নাম্বারটা সেম একই, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর যদি ইন্টারগেটিভ সেম একই নিয়মে হয়, একাধিকবার নতুন নতুন কথা আসে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো আস্কড। এরপরে হচ্ছে যদি আবার যদি নতুন কোনো কথা আসে, সেক্ষেত্রে আমরা অ্যাগাইন আস্কড ব্যবহার করব। স্বাভাবিকভাবে ইন্টারগেটিভের ক্ষেত্রে একবারই হয়, যদি এরপরে যদি একাধিকবার আসে তাহলে আমরা এই শব্দগুলো ব্যবহার করব, ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা আছে ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ মানে কি তুমি তো জানো, ইম্পারেটিভ মানে হচ্ছে অ্যাডভাইস। ইম্পারেটিভ মানে কি? অ্যাডভাইস। মানে অ্যাডভাইস অথবা অ্যাগাইন অর্ডার, এটা হতে পারে, নিষেধও হতে পারে, আরো নতুন নতুন কিছু শব্দ আছে। অ্যাডভাইস, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, মানে যেটা হবে, যেটা হবে তুমি হচ্ছে ওই শব্দ অনুযায়ী অ্যাডভাইস অথবা হচ্ছে অর্ডার কিংবা রিকোয়েস্ট করলে হবে রিকোয়েস্টেড, যেটা আসবে আমরা সেটা বসাই দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে ফর এক্সাম্পল দিছে, আমি এখানে তোমাদের এত প্র্যাকটিস করালাম না, আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন হচ্ছে দেখতে পারবা। সো আমরা নিচে যদি লক্ষ্য করি, এরপর সর্বশেষ যে তথ্যগুলো তোমাদের মাথায় না রাখলেই নয়, যেগুলো তোমাকে মাস্ট বি মাথায় রাখতে হবে, যদি এস থাকে তাহলে যদি এস থাকে তাহলে আমাকে লিখতে হবে রিপ্লেট ইন দি অ্যাফার্মেটিভ। যদি নো থাকে রিপ্লেট ইন দ্য নেগেটিভ। যদি ডিয়ার ফ্রেন্ড থাকে তাহলে আমাদের এটা একটু তোমার কাছে প্যাচ লাগতে পারে, অ্যাড্রেসিং, এরপর অবজেক্ট হবে, তারপরে এস হবে। এতটুকু তুমি জাস্ট মাথায় রাখো, আমরা যখন প্র্যাকটিস করব তুমি তখন এইগুলোর সাথে সাথে তাল মিলিয়ে করবা। তুমি জাস্ট এতটুকু মাথায় রেখো, যদি ডিয়ার ফ্রেন্ড থাকে তাহলে কি দ্বারা শুরু হবে? অ্যাড্রেসিং, অবজেক্ট, এস। এরকম বোর্ড কোশ্চেন অনেকগুলো আছে, ঠিক আছে। এরপরে যদি স্যার থাকে তাহলে রিসপেক্টফুলি অথবা পোলাইটলি, তুমি একটা মুখস্থ করো, এখানে জাস্ট তুমি রিসপেক্টফুলি এই শব্দটা মুখস্থ করো, ঠিক আছে। এরপরে যদি শিওর থাকে তাহলে গিভিং অ্যাসুরেন্স, এটা খুব একটা বেশি আসে না, আমরা উপরে যে কয়টা আলোচনা করলাম এগুলাই বেশি আসে স্বাভাবিকভাবে। এস, নো এই শব্দগুলোই সব থেকে বেশি আসে, আর স্যার শব্দটাও এটা অনেক বেশি আসে, ঠিক আছে। আজকে এখানে তোমাদের বেসিক যে আলোচনা ছিল, এখন ঠিক আছে, তোমাদের যে বেসিক আলোচনা ছিল এটা এই পর্যন্তই শেষ। এরপরে হচ্ছে আমরা বোর্ড কোশ্চেনে যাব।